বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো শুকনো গায়ে আসুক জীবনের বন্যার উত্তম কৌতুক, শুকনো গাঙে আসুক, শুকনো গাঙে আসুক, জীবনের বন্যার উত্তম কৌতুক, শুকনো গাঙে আসুক, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান। আমার তো মনে হয় যে কোনো মানুষেরই যে কখন কিভাবে কোন চিন্তা শুরু হয় সেটার কোনো সংজ্ঞাও নেই, নিয়মও নেই। যখন আমার জ্ঞান হয় বা দেখতে শিখি, বুঝতে শিখি, প্রশ্ন জাগে, এত বেশি মনে প্রশ্ন জাগে, অনেক পরে জেনেছি এটা হচ্ছে কৌতূহল। আমি এত বেশি কৌতূহলী ছিলাম সেই আমার অল্প বয়স থেকে, ফলে হলো কি যে আমার এই কৌতূহলই বোধহয় আমাকে এই যে শিল্পকলার জগতে কিংবা সাহিত্য সংস্কৃতি এসব জগতে নিয়ে এসছে। আমাদের গ্রামটা ছিল সবুজ, এত সবুজ দেখেছি, ঘুম থেকে উঠেই সেই চারদিকে সবুজ দেখতাম। উনিশশো 42 সাল, দ্বিতীয় মহাযুদ্ধের তখন একেবারে অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধ তখন মধ্য কখনে। জন্মাবার পর তো আমি জানি না তখন কি হচ্ছে না হচ্ছে, কিন্তু একটু বোধ যখন হলো, সেই বোধটাও যেন এই দ্বিতীয় মহাযুদ্ধের ডামাঢোলের মধ্যেই আমার বোধ জন্মাতে শুরু করলো। এই তখন দেখতে শুরু করলাম, মাকে একটু একটু করে জিজ্ঞেস করছি, তখন মা বাবা ডাকতে শিখছি। মায়ের নাম ছিল নুরেন্নেসা বেগম, বাবার নাম মোহাম্মদ ইউসুফ খান। এই যে আমার পেছনে একটি ছবি দেখা যাচ্ছে, তিনি আমার বড় ভাই সুলেমান খান। তিনি আমার যেটাকে ইংরেজিতে বলে মেন্টর, ঠিক বাংলা অর্থ হবে আমার প্রেরণাদায়ী, আমার শক্তি, আমাকে উৎসাহদাতা। আমাদের গ্রামটা ছিল সবুজ, এত সবুজ দেখেছি, ঘুম থেকে উঠেই সেই চারদিকে সবুজ দেখতাম। যখন সেই ধানের চারা একটু বড় হতো, সবুজ মনে হতো, সবুজ গালিচা, সত্যি একদম গালিচাই মনে হতো। যখন বাতাস বইতো, কি সুন্দর ঢেউ খেলে যেত। তো এগুলো তো আমি প্রতিদিন দেখতাম। পুকুর পাড়ে এসে বসতাম, পাখি দেখতাম। একটা মাছরাঙা পাখি কি কৌশলে সেই শুকনো ডালে বসে থাকতো, কি করে যে সে দেখতো মাছটা হঠাৎ করে হুপুস করে ঝাঁপিয়ে পড়ে তার লম্বা ঠোঁটে তার থেকেও বড় মাছ তুলে নিয়ে সে চলে যাচ্ছে। আমরা গ্রামকে দুটি ঋতুতে ভাগ করে নিয়েছিলাম, যদিও ঋতু ছিল 6টি, কিন্তু সাধারণ মানুষের কাছে ছিল সুদিন আর বর্ষাকাল, না দুর্দিন ছিল না। সুদিন কেন হলো? শীতকাল, যখন পানি নাই, বিলে পানি নাই, রাস্তার পাশে পানি নাই, নদীতে পানি। আমরা মাছ ধরতাম বড়দের সঙ্গে যেয়ে। রাত্রিবেলা মাছ ধরা ছিল অসাধারণ একটি রোমাঞ্চকর ঘটনা। স্কুলে যেতাম হেঁটে ওই সুদিনকালে, পাট ক্ষেতের পাশ দিয়ে, মরিচ ক্ষেতের পাশ দিয়ে আল দিয়ে, ধান ক্ষেতের আল দিয়ে, সে কলই ক্ষেতের আল দিয়ে যেতে যেতে দুই একটা কি কলাই, কাঁচা কলাইকে মুখে দিতাম না অনেক। আমাদের জ্বালায় কৃষকরা পাহারা দিত যে স্কুলের সময়টা আমরা সব তটস্থ থাকতো, যেটা আমরা এই কচি কচি কলাই না আছে। তো এই যে নৌকা, তারপরে আমরা যে নৌকা পায়েস দিতাম, হাডুডু খেলতাম, দাঁড়িয়ে বাঁধা খেলতাম, এই সব মিলিয়ে 15টি বছর চমৎকার কেটেছে আমার সেই সিকদি গ্রামে।
আমাদের রাষ্ট্রটা যদি সব বাংলা ভাষায় কথা কয়, তাহলে তো আমাদের দেশটা বাংলা ভাষার রাষ্ট্র হয়ে গেল। আমি এটার অর্থ হইল, সালে 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার আন্দোলনে যে মিছিল বেরিয়েছিল, সেইখানে ছাত্রদের উপর পুলিশ গুলি করল রাষ্ট্রভাষা আন্দোলনকে দমে দেওয়ার জন্য। চাঁদপুরের সাধারণ মানুষ, ছাত্র এবং সবাই মিলে ঠিক করলো 23শে ফেব্রুয়ারি সেই ছাত্র হত্যার প্রতিবাদে এবং রাষ্ট্রভাষাকে বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে 23শে ফেব্রুয়ারি হরতাল ডাকা হলো। আমার বাবা আমাদের দু ভাইকে বললেন, স্কুলে যাও, যদি ক্লাস না হয়, হরতাল না হয়, তাহলে চলে এসো। ক্লাস শুরু হলো। অঙ্কের শিক্ষক নওয়াব আলী স্যার, আমার মনে আছে, ছোটোখাটো মানুষ, তিনি অঙ্ক কষাবেন কি, এমন সময় কানে আওয়াজ এলো অনেক মানুষের এক কণ্ঠে রাষ্ট্রভাষা বাংলা চাই, ছাত্র হত্যার বিচার চাই। আমাদের স্কুলের প্রধান ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু কোথায় কি, কিছুক্ষণের মধ্যেই ছাত্র জনতার রেলিং টপকিয়ে একেবারে আমাদের ক্লাসের বারান্দায় ছড়িয়ে পড়ল। দুজন ছাত্র, কোনো কিছু কলেজের ছাত্র তোয়াক্কা না করে আমার হাত ধরে বলল, আসো তুমি, বলো। আমি তাদের সঙ্গে উচ্চারণ করলাম, আমার ক্লাসের দিকে তাকিয়ে, রাষ্ট্রভাষা বাংলা চাই। আমি তখন অত্যন্ত উত্তেজিত। বাবার নির্দেশ, কোনো নির্দেশ তখন আর আমার মনে নাই। আমার সঙ্গে সঙ্গে আমার ক্লাসের ছাত্ররা কয়েকজন দাঁড়িয়ে গেল, অনেকেই দাঁড়িয়ে গেল। হুড়মুড় করে আমি বারান্দায় গিয়ে আবার স্লোগান দিলাম। জীবনে আমার প্রথম স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই। জীবনে প্রথম সেই মিছিলে যাওয়া। দেখি আমার পাশে পাশে আরেকটি ছেলে আমারই বয়সের, তাকে চিনি না, সে আমাদের স্কুলের নয়, তো সেও এরকম স্লোগান দিচ্ছে, কিন্তু সে মাঝে মাঝেই উল্টাপাল্টা স্লোগান দিচ্ছে। সে স্লোগান দিচ্ছে, আমি মাবাজাকে বলছি রাষ্ট্রভাষা বাংলা চাই, সে বলতেছে বাংলা ভাষার রাষ্ট্র চাই। একটু থেমে গেলি, বাংলা ভাষার রাষ্ট্র চাই। আমি ছেলেটিকে বললাম যে, তুই এরকম উল্টা বক্তব্য রাখলি কেন, উল্টা এরকম স্লোগান দিলি কেন, কেন বলছিস বাংলা ভাষা রাষ্ট্র চাই? এটা একটা কথা হইলো? এর কোনো অর্থ আছে? তখন সে আমাকে, শোন, দেখ, আমাদের রাষ্ট্রটা যদি সব বাংলা ভাষায় কথা কয়, তাহলে তো আমাদের দেশটা বাংলা ভাষার রাষ্ট্র হয়ে গেল। আমি এটার অর্থ হইল। আমরা আর কোনো তর্ক বিতর্ক করিনি। ও ওর পথে চলে গেল, আমি আমার পথে চলে আসলাম, কিন্তু ওর কথাটা আমার মনে ছিল। এই ছেলেটির কথা দীর্ঘদিন পর আবার আমার বারবার মনে পড়ল। সেটা হলো 69-এর গণ আন্দোলনে এবং মুক্তিযুদ্ধের সময়। কি আশ্চর্য, এতদিন আগে ছেলেটি যে কথাটা বলেছিল, বাংলা ভাষার রাষ্ট্র, এই যে বাংলা ভাষার রাষ্ট্র, তাকে পাওয়ার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। দীর্ঘকাল ধরে এই চত্বরটি, এই ভবনটিতে আমার বিচরণ। মেট্রিক পরীক্ষার পর আমার ফলাফলটা আশানুরূপ হলো না, বাবার পছন্দ হলো না, অনেকেরই পছন্দ হলো। তখন আমার বড় ভাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়েন, মাঝে মাঝে ঢাকা আসেন। আমার মেট্রিক পরীক্ষার ফলাফল শুনে তিনি একটু হয়ে গেলেন। তারপর তিনিই বললেন যে, তবে বাবা, ওর কিন্তু ছবি আঁকা খুব শখ। এক চারুকলা নামে একটি কলেজ হয়েছে ঢাকায়, তো এটা খুব ভালো একটা নতুন বিষয়। আমার বাবা বা আমার পরিবারের কেউ কিছু জানতেন না।
এসব বিষয়ে কোনো ধারণাই ছিল না। বলে যে চাকরি বাকরি কোথায় কী পাবে, এই ছবি আঁকে কেউ চাকরি পায় নাকি। তবুও আমি জানি না কেন আমি বললাম যে হ্যাঁ আমি যাব, আমি ভর্তি হব। এইভাবেই ভর্তি হলাম। ভর্তি হয়ে সত্যি দেখলাম যে আমি এক নতুন জগতে এসে পড়লাম। তখন ঢাকায় আমাদের থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না। খুব কষ্ট করে আমি ঢাকায় প্রথম 1 বছর 1.5 বছর চালিয়েছি। চারুকলা পড়ার সময় আমি দেখলাম যে রং তুলি এত খরচ, এই খরচ আমাকে যদি জোগাড় না করতে পারি কেউ আমি চারুকলা পড়তে পারবো না। মোহাম্মদ কিবরিয়া শিল্পী, তিনি আমার ক্লাস টিচার ছিলেন। তিনি কয়েকবার আমাকে সাবধান করে দিয়েছেন যে টিফিন পিরিয়ডের পর তোমাকে প্রায় ক্লাসে দেখি না। আমি বলতে পারি নাই যে আমার কাছে রং নাই, আমি ক্লাস করতে পারছি না। এই রং তুলি না থাকার কারণে যখন আমাদের অ্যানুয়াল পরীক্ষা আসলো, পরীক্ষা দিলাম, বন্ধুদের কাছ থেকে রং নিলাম। সেই পরীক্ষার স্টিল লাইফ যেটাকে আমরা বলি এবং রং দিয়ে যে স্টাডি করা হয়, পরীক্ষাটাই আমার প্রথম ক্লাস। এর আগে আমি ক্লাস করি নাই, পরীক্ষাটাই দিচ্ছি। আমার ধারণা হলো যে আমি যে পরীক্ষা দিয়েছি বোধহয় আমি ফেল করব, কারণ যে ক্লাস করতে পারেন যে ঠিকমতো সে কী করে পাশ করবে। আমাদের সঙ্গে 26 জন পরীক্ষা দিয়েছিলাম, 21 জন পাশ করেছে, নাম্বারটা দেখলাম, আর 5 জন ফেল করেছে। প্রথমেই দেখলাম আমি ফেল করাদের তালিকা, আমি জানি যে আমি ফেল করব। ফেলের তালিকা আমার নাম নেই। বারান্দায় গিয়ে রেলিংয়ে দাঁড়ালাম, ভালো করে আবার শ্বাস নিলাম, দ্রুত পক্ষে আবার এসে ওখানে দাঁড়ালাম। 20 নম্বরে দেখি আমার নাম। আমি একটু ভাবলাম 6 জনের থেকে ভালো, এটা তো রেগুলার ক্লাস করেছে। সামনে আমার আরও 4 বছর। প্রতিজ্ঞা করলাম যে 4 বছরে আমি 1 নম্বরে যাব। আমি 1 নম্বরে যেতে পেরেছিলাম। এরপর 5 বছরে আমার শেষ হয়নি, এখনও শেষ হয়নি। দীর্ঘকাল ধরে এই চত্বরটি, এই ভবনটিতে আমার বিচরণ। 5 বছর পর আমার যখন শেষ পরীক্ষা হয়ে গেছে, ফলাফলের জন্য অপেক্ষা করছে, তারপরে যে শিক্ষকতায় ঢুকেছি 2007 পর্যন্ত এক নাগাড়ে শিক্ষকতায় জড়িত ছিলাম। এখানে থেকেছি বলি কিন্তু আমি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ করা যে একটা দুঃসাহস অর্জন করেছিলাম। তাই এই ভবনের প্রতি বা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার কৃতজ্ঞতার, আমার ঋণের কোনো শেষ নেই। আমি যা জানি তার সম্পর্কে আর কেউ জানে না, আবার আমার সম্পর্কে সে যা জানে আর কোনো শিল্পী এটা বলতে পারবেন না। আপনি চান কম্পিউটারকে আর্টিস্টরা ইউজ করবে, আর এখন হয়ে গেছে কি কম্পিউটার আর্টিস্টকে ইউজ করতেছে। শিল্পীদের এই যে প্রতিদিন স্কেচ করা, ড্রয়িং করা, ছবি আঁকা, এটা হচ্ছে অনেকটা গানের শিল্পীদের কিংবা সঙ্গীতের শিল্পীদের যে রেওয়াজ করতে হয়, চর্চা করতে হয়, একদম সেই রকম। একদিনে ছবি আঁকা হয় না। ভালো ছবির একটা গুণ, যেটা আমাদের মতো সাধারণ লোক হঠাৎ দাঁড়িয়ে দেখে, ভালো লাগে, স্পর্শ করে। হাশেম খানের ছবি হচ্ছে সেই ভালো লাগার বিষয়। আপনি হাশেম খানের ছবির সামনে দাঁড়াবেন, আপনি ভালো লাগবে, আপনাকে স্পর্শ করবে। প্রত্যেকটা শিল্পী তার শিল্পচর্চা করতে করতে এমন একটি জায়গায় পৌঁছে যেতে সক্ষম হন যেখানে তার ছবি দেখেই মনে হবে এটা হাশেম খানের ছবি। এই ধরনের
স্কেচ বই আমার এই ছবি আঁকা জীবনের প্রতিদিনের সঙ্গী, আমার শক্তি, ছবি আঁকার শক্তি এবং চিন্তার শক্তি আমার এই স্কেচ বইগুলো। এই স্কেচ বই প্রতিটি শিল্পীর থাকতে হয়। সে যেখানে যায়, যেখানে ঘুরুক, বেড়াতে যাক, সবসময় স্কেচ বই। আমাদের আগে চারুকলার ছাত্রদের এবং শিল্পীদের একটি ব্যাগ থাকতো, তার মধ্যে থাকতো একটি স্কেচ বই কি দুটি বই, ছোট বড় অসংখ্য, কারো 3টি 5টি 4টি। এবং শিল্পীদের এই যে প্রতিদিন স্কেচ করা, ড্রয়িং করা, ছবি আঁকা, এটা হচ্ছে অনেকটা সঙ্গীতের শিল্পীদের যে রেওয়াজ করতে হয়, চর্চা করতে হয়, একদম সেই রকম। একদিনে ছবি আঁকা হয় না। এই মাঝে মাঝে আমার এগুলো সমস্ত টেবিলে ছড়ানো থাকে, গোছানো থাকে। এর মধ্যে কোনোটা শেষ হয়েছে, কোনোটা শেষ হয়নি। এমনও আছে হয়তো 5 বছর আগে শুরু করেছিলাম, এটি শুরু করেছিলাম, নিজের ছবি এঁকেছি 1 জানুয়ারি 2016। এই 2018-তে এসে আবার অনেকগুলো এঁকেছি, অনেকগুলো আছে এখানে। এই যে এখন অনেকগুলো কাগজ রয়েছে। এখন 2019 সালে আবার হয়তো এই সাদা কাগজগুলো পূরণ হয়ে যাবে। চিত্রকর্মশালায় ছবি আঁকতে হবে, 2 দিন 3 দিনের মধ্যে ছবি আঁকতে হবে। সেসব চিত্রকর্মশালায় যাওয়ার আগে যে আমি কি কি ছবি আঁকবো তার একটা প্রাথমিক পরিকল্পনা কিন্তু আমার এই স্কেচ বইগুলো। এমনকি আমার পেন্টিংয়ের এই যে আমার যে বড় বড় যে ছবি আমি আঁকি ক্যানভাসে বা জল রঙে, সেগুলোরও প্রাথমিক ধারণা। যেমন এটি কিন্তু আমি বড় একটি পেন্টিং করেছিলাম, কিন্তু হুবহু মিল নাই, কিন্তু এই যে ধারণা, এই যে আমি চর্চা করছি আমি কি আঁকবো, কেমন আঁকবো, তো এই ধরনের স্কেচ বহু করেছি। কৃষক, এই যে সেই একই ড্রয়িং স্কেচ করার বহু ড্রয়িং স্কেচ আমি করে যাচ্ছি। হ্যাঁ, প্রতিদিন করে যাচ্ছি। গরু, ষাঁড়, এগুলো দেখছি, বারবার আমি মনে করছি আমি যেন, অর্থাৎ আমার এই স্কেচ আমাকে এখন বাঁচিয়ে রাখছে। কারণ প্রতিদিন আমি আঁকি আমার এই স্কেচ খাতায়, এটা আমার এখন বাঁচার, যতদিন বাঁচব ততদিন এই স্কেচ খাতার ছবিগুলো আমাকে বারবার প্রেরণা যোগাচ্ছে, শক্তি যোগাচ্ছে। আবিদিন ভাই, আপনি থামেন। আবিদিন ভাই, ওর পরিচয়টা আমার কাছ থেকে নেন। আমি বিস্মিত। আমার পরিচয় শেখ মুজিবুর, বঙ্গবন্ধু জাতির জন্য, তিনি আবিদিন স্যারকে কী বলতেছেন? বলে ওর পরিচয়টা আমার কাছ থেকে নেন। ও আমার 6 দফার লোগো টোগো ইত্যাদি করেছিল। ষাটের দশক, এই 60-এর দশক হচ্ছে বাঙালি উঠে দাঁড়াবার। আমরা কেউ ছায়ানটের সঙ্গে আসি, কেউ খেলাঘরের সঙ্গে আসি, কেউ কমিউনিস্ট পার্টির সঙ্গে আসি, কেউ আওয়ামী লীগের সঙ্গে আসি, ছাত্রলীগের সঙ্গে আসি। পুরো পাকিস্তান এক, অর্থাৎ বাংলার মানুষরা এক হতে শুরু করলো 1966 সালে। তখন জেল থেকে বেরিয়েছেন বঙ্গবন্ধু, তিনি দিলেন 6 দফা, বাঙালির মুক্তির সনদ। এই 6 দফা যখন আঁকতে যাই, আমাকে আঁকতে বলা হলো 6 দফা, এটা একটা বড় একটা বিশাল ব্যাপার। বলে না, আমরা মুজিব ভাই এর সঙ্গে এটা আলোচনা করে এসেছি, যেহেতু আপনি আওয়ামী লীগের আরও কিছু কাজ টাজ করেছিলেন, তিনি বললেন যে আপনাকে দিয়েই আমাদের লোগোটা, 6 দফার লোগো এবং যে
প্রচার হবে, সে প্রচারের জন্য যে পোস্টার হবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো জিনিস। তারপরে 6 দফা যেখান থেকে ঘোষণা হবে ঢাকাতে, সে মঞ্চের সজ্জাটাও আপনাকে করে দিতে হবে। আমি আমার কিছু ছাত্র নিয়ে এই কাজগুলো করে যখন দিতে গেলাম, তো এই কাজগুলো নিতে আসলো নুরুল ইসলাম, নুরুল ইসলাম সাহেবের সঙ্গে আসলো শেখ মনি, সে আমার বন্ধু ছিল। তো শেখ মনি বললো যে হাশেম ভাই আজকে মামা সব দেখবেন, চলেন। কোনো ছবি নাই, কিচ্ছু নাই, কিছু রং, কিছু আকার আকৃতি। আমি ভাবলাম এগুলো কি পছন্দ করবে কে জানে। আমি খুব একেবারে দুরু পক্ষে গিয়ে দেখি তিনি একটা গোল টেবিল, বারান্দা, হোটেল এডেনের খোলা বারান্দা, তো সেখানে তিনি বসছেন, পাইপ টানছেন, সঙ্গে আছেন আরও অনেক নেতা। আমি তাকে সালাম দিলাম। নুরুল ইসলাম এবং শেখ মনি বলল যে এই যে ডিজাইনগুলো দেখেন। অনেকক্ষণ দেখলেন, দেখে বললেন যে আপনারা বলেন, দেখেন সবাই দেখেন। কেউ কিছু বলছে না। তারপর বলল যে আমার কাছে ভালোই লাগছে। আমার ভিতর থেকে যেন একটা পাথর নেমে গেল বুক থেকে। হয়তো 6 দফা আমি করেছি, কিন্তু এর ঐতিহাসিক ভ্যালুটা আমি জানতে পারলাম আরও অনেক বছর পর। স্বাধীনতার পর তখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু জাতিকে সংবিধান উপহার দেবেন 1972 সালের, বোধহয় সেটা সেপ্টেম্বর মাস কি, জয়নুল আবেদিনকে ডেকে পাঠালেন। স্যার আমার কাছে তার বাড়ির একজন লোককে পাঠালেন জরুরি, কালকে সকালে 11টায়, সকাল 11টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনি ডেকে পাঠাচ্ছেন আমাকে, আমি তোমাকে নিয়ে যেতে চাই। আমাকে দরজায় দাঁড়াতে তিনি উঠে আসলেন, আসুন 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 আবেদিন ভাই আপনার জন্য অপেক্ষা করছে। তিনি এগিয়ে আসলেন, জয়নুল আবেদিনকে জড়িয়ে ধরলেন। তখন আবেদিন স্যার বললেন যে আমি ওর পরিচয়টা দিচ্ছি, ওর নাম হাশেম খান, ও চারুকলার শিক্ষক। আবেদিন ভাই আপনি থামেন, আবেদিন ভাই ওর পরিচয়টা আমার কাছ থেকে নেন। আমি বিস্মিত, আমার পরিচয় শেখ মুজিবুর বঙ্গবন্ধু জাতির জন্য, তিনি আবেদিন স্যারকে কী বলতেছেন? বলে ওর পরিচয়টা আমার কাছ থেকে নেন। ও আমার 6 দফার লোগো টোগো ইত্যাদি করেছিল। বলে সেই সময়ে ও আমাকে এই 6 দফার একটা ব্যাখ্যা দিয়েছিল। সেই ব্যাখ্যাটা তিনি বললেন, ও আমাকে বলেছে যে বাংলাদেশের মানুষ বা পূর্ব পাকিস্তানের অঞ্চলের মানুষ কৃষিজীবী বেশি, এটি কৃষি প্রধান দেশ। আমরা কিন্তু সারা দেশের মানুষ কিন্তু আপনার এই 6 দফা হচ্ছে রাজনৈতিক, এবং এই আরেকটি 6 নিয়ে কিন্তু দীর্ঘকাল যুগ ধরে কিন্তু তারা জীবনযাপন করে আসছে, এই 6টি সংখ্যা নিয়ে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম কী 6টি সংখ্যা? আমার কাছে বিস্ময়কর মনে হলো। 6 সংখ্যা আবার কি? মানে এই 6 সংখ্যা কিন্তু আমরা মাথায় করে রেখেছি সব মানুষে। সেটি হচ্ছে আমাদের 6 ঋতু, আমাদের ঋতুভিত্তিক জীবনযাপন বাঙালির। কোন ঋতুতে কি ফসল ফলাবো, কোন ঋতুতে কি পোশাক পরবো, কোন ঋতুতে কি খাবো। সুতরাং এই 6 ঋতুকে নিয়েই কিন্তু আবর্তিত হচ্ছে বাঙালির জীবনযাপন, বাঙালির সংস্কৃতি, বাঙালির কথা বলা। আপনি ভাবতে পারেন আবেদিন ভাই, আমি সেদিন কিছুই বলি নাই, ওকে কোনো প্রশংসা করি নাই, কিন্তু আমি মনে রেখেছি। আপনি উপযুক্ত লোক নিয়ে এসছেন আমার সংবিধানের জন্য আঁকার জন্য। আমি ভাবতে পারি নাই, আমি জানতাম যে শুনেছি অনেকের কাছে যে তিনি অত্যন্ত স্মৃতিধর মানুষ, সামান্য স্মৃতিও তার মনে থাকে, অথচ সেই 1966 সালের আমার কথা, আমার বক্তব্য তিনি পুঙ্খানুপুঙ্খভাবে মনে রেখেছেন, অথচ তার উপর দিয়ে কত ঝড় গিয়েছে। কেউ বিশ্বাস করতে পারবে না যে 1948 সালের কেনা একটি প্রায় ভাঙ্গা 1 রঙের অফসেট প্রেস, জাতীয় জাদুঘরে সেটি
খুব সুন্দরভাবে রাখা হয়েছে সে প্রেসটি, যেটা দিয়ে এই সংবিধান ছাপা হয়ে গেছে। সরকারি মুদ্রণালয় যেটি, সেটির আমরা এখন বলি বিজি প্রেস। তো সেখানে মুদ্রণের মান খুব সাধারণ, কিন্তু সংবিধান যে মানের আমরা ছাপতে চেয়েছিলাম, তো বেসরকারি যে মুদ্রণালয়টির সঙ্গে আমরা কথাবার্তা বললাম, তারা যে খরচের কথা বললেন এবং এই খরচের টাকা তাদের দিতে হবে দেশের বাইরে গিয়ে এবং বৈদেশিক মুদ্রা ডলারে। তো এরকম একটু যুক্তি আমার কাছে মোটেই ভালো লাগেনি। তখন আমি ভিতরে ভিতরে একটু অন্যরকম হয়ে গেলাম। যেমন করি হোক অন্য উপায় বের করতে হবে। কিন্তু সত্যি সত্যি সেই সময় আমি বোঝাতে পারবো না আজকে যে 1972 সালে সেই সংবিধান আমরা যেভাবে চেয়েছি, শিল্পাচার্য জয়নুলাবদিনকে যেটা বুঝিয়েছি বা এমনকি বঙ্গবন্ধুকে যেটা বুঝিয়েছি এইরকম হবে ইত্যাদি হবে, শুধু ছাপতে না পারি তাহলে তো ব্যর্থতা। কারণ একটি বই বা একটি সংবিধান শুধু আমি ভালো আঁকলে হবে না, আমি ভালো নকশা করলে হবে না, এর মুদ্রণ ইত্যাদিও তো আমাকে অত্যন্ত সচেতন হতে হবে। আমি কাউকে কিছু না বলে সোজা চলে গেলাম ওই যে সরকারি মুদ্রণালয়। আমার মনে হলো দেখি সেখানে কি আছে। কেউ বিশ্বাস করতে পারবে না যে 1948 সালের কেনা একটি প্রায় ভাঙ্গা এক রঙের অফসেট প্রেস, জাতীয় জাদুঘরে সেটি খুব সুন্দরভাবে রাখা হয়েছে সে প্রেসটি, যেটা দিয়ে এই সংবিধান ছাপা হয়ে গেছে। এই সংবিধানটি যখন বঙ্গবন্ধুর হাতে তুলে দিয়েছিলাম, বঙ্গবন্ধু উল্টাচ্ছেন আর শিল্পাচার্য জয়নুল আবেদিনকে বলছেন, আবেদিন ভাই কিছু নাই এর মধ্যে, প্রেস ভাঙ্গা প্রেস, সরকারি প্রেস। আমি তো ভাবতে পারি না যে এই সরকারি প্রেস আমরা কোনো দিন এত সুন্দর ছাপা দেখি নাই। শিল্পাচার্য জয়নুল বলছেন, আপনি তো বাংলাদেশটা স্বাধীন করছেন সেই জন্যেই, কারণ বাংলাদেশের সব গুণী মানুষদের চাপা দিয়ে তারা রেখেছিল, আর আমরা স্বাধীনতা পেয়ে আমরা আমাদের গুণগুলোকে প্রকাশ করতে পারছি। আজকে যে মুক্তিযুদ্ধের তালিকা 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 করে এতগুলো বছর আমরা কাটিয়ে দিলাম, এই ভিখারিনীর নাম কি কেউ মুক্তিযুদ্ধের তালিকায় তুলবে? রাজনৈতিকতার যে সচেতনতা, সেটা কিন্তু আমাদের হাশিম খানের মধ্যে খুব প্রবলভাবে দেখা যায়। উনি ছোটোবেলা থেকেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে উনি ছিলেন। ওনার পরিবার, নিজের ভাই মারা গেছেন এরকম আছে এবং নিজের পায়ে গুলি লেগেছিল আমি জানি। তো সেই হিসাবে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের মধ্যে তার একটা মানে গড়ে ওঠা আছে আর কি। তো সেই হিসাবে তার স্বাভাবিকভাবে তার নিজের ছবি সৃজনশীলতার মধ্যে তার শিল্পকর্মে সেটাকে পরিস্ফুটিত হয়েছে। আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে মুক্তিযুদ্ধে আমরা শুধু জয়ের কথা বলি, যে আমরা বিজয় অর্জন করেছি, সংগ্রাম করেছি, কষ্ট করেছি, 30 লক্ষ লোক আমাদের শহীদ হয়েছেন, 6 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছেন, তাদেরকেও হত্যা করা হয়েছে। কিন্তু এই যন্ত্রণার কথা দৃশ্যত খুব কঠিন, যন্ত্রণা তো এইখানে। এই যন্ত্রণা থেকে যে শক্তি, আমি সেটা এই কিছু স্কেচ করেছি আমার স্কেচ খাতায়, তারপর হলো পেন্টিং, আমার তো ছবি তো এঁকেছি। সেই সবচেয়ে স্মৃতি, পাকিস্তানি ট্যাঙ্ক নেমেছে রাস্তায়, মানুষকে গুলি করে সে হত্যা করছে, জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, তবুও তরুণ রাস্তার যে
এই যে ছেলেরা যাদের কোনো ঠিকানা নাই, তারা সে পোস্টার নিয়ে তখনও সে ট্যাঙ্কের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। সেই যশোর রোডে বিশাল বিশাল গাছ ছিল, সেই রোড দিয়ে হাজার হাজার লক্ষ মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে, আর সে কাঠবিড়ালি তা সে দেখছে, সাক্ষী সে। এখানে লিখে রেখেছে আমার স্মৃতিটা। 1971 সালে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত পাক হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর রাজাকাররা এইভাবেই বাঙালি মেয়েদেরকে নুড ফিগার বানাতো, পালা করে ধর্ষণ করত, পরে হত্যা করে রেহাই দিত। রাজাকার আলবদর একজন ভিখারি কি করেছিল? তার সম্বল ছিল তার মুরগি। এই ক্ষুধার্ত ক্লান্ত মুক্তিযোদ্ধাদের তাকে কেউ শিখিয়ে দেয়নি, বলতে হয়নি। তারা শুধু বলছে আমাদের একটু পানি দাও, পানি খেয়ে তারা ঢলে পড়েছিল। বললো ভোর হলে আমাদের জাগিয়ে দিও, আমরা চলে যাব। ভোরবেলায় উঠে দেখে এই ভিখারি তার একমাত্র মুরগিটি জবাই করে তাদের জন্য তার ভিক্ষার চাল সামান্য দিয়ে কোনো মতে তাদের জন্য রান্না করেছে। 4 জন মুক্তিযোদ্ধাই গলা দিয়ে আর নামতে চায় না ভাত। এই ভিখারিনী তিনি যে যুদ্ধটা করলেন সে মুক্তিযুদ্ধে, সেটা কি মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনোদিন লেখা হয়েছে? আজকে যে মুক্তিযুদ্ধের তালিকা 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 করে এতগুলো বছর আমরা কাটিয়ে দিলাম, এই ভিখারিনীর নাম কি কেউ মুক্তিযুদ্ধের তালিকায় তুলবে? শিশুদের বইয়ের লেখক হচ্ছে 2 জন, একজন যিনি ছবি আঁকেন আর একজন যিনি লেখেন, বর্ণনা দেন। কারণ শিশুদের বইয়ের পরিপূর্ণতা আসে এই 2 জনের মাধ্যমে। আমি একবার চাঁপাইনবাবগঞ্জের একটা গ্রামে আমি হাশেম খান সহ আমবাগান দেখতে গিয়েছিলাম। আমরা যখন হাঁটছি তখন প্রায় 30-40 বছরের একজন এগিয়ে এসে বলল, আপনি কি হাশেম খান? সে একেবারে আলোড়িত যে আপনার ছবি দেখেই তো বড় হয়েছে। আমি যেটা বলতে চাই, একসময় হাশেম খান প্রাথমিক, মাধ্যমিক বিভিন্ন পর্যায়ে পাঠ্য বইয়ের ছবি এঁকেছে, বিশেষ করে বাংলা বইয়ের। ফলে ওই সময়টার কথা যদি বলি, একটি শিশু প্রথমে হাশেম খানের ছবি দেখেই বাংলাদেশকে দেখেছে। আমার মনে হয় অনেকের ছোটোবেলায় তার ছবি দেখেই বড় হয়েছি আমরা। এবং একটা কথা উনি প্রায় বলেন যে ছবির যে অভ্যাস এবং ছবির যে প্রকাশভঙ্গি এবং তার যে চর্চা, সেটা ছোটোবেলা থেকে করতে হবে। সেই জন্য উনি আমাদের প্রাইমারি স্কুলে উনি সবসময় বলেন, এখনও উনি এটা আন্দোলন করছেন, বলে যাচ্ছেন যে আমাদের ছবি আঁকা একদম সেই প্রাইমারি স্কুল থেকে শিখতে হবে। ইত্তেফাকে কচি কাঁচার আসরেও লেখা পাঠাতাম, দাদাভাই ছাপতেন না, কারণ আমি ছবি এঁকে দিতাম। পরিচয় হলো দাদাভাই অবাক হয়ে গেলেন। আমার তো ভাবছিলাম তুমি অনেক বয়স্ক লোক। হ্যাঁ, তারপরে আমি তার সঙ্গে একাত্ম হয়ে গেলাম, কচি কাঁচা মেলা করতে শুরু করলাম। দাদাভাই বললেন একদিন, এই কয়েকটা ছেলে না ছবি টবি আঁকে, তুমি এদের একটু শেখাও না। তারপরে বললাম, দাদাভাই আমরা এক কাজ করি না, এই শিশুদের কয়েকজনকে নিয়ে আমরা ক্লাস শুরু করে দিই না। আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই, তখন 2nd ইয়ার পার হয়ে 3rd ইয়ারে উঠেছে। আমি কিছু শিশুকে ডেকে ডেকে এনে আমরা এই কচিকাঁচা মেলাতে শিল্প বিতান করেছিলাম। তখন রবিবার শনিবার বন্ধ ছিল। এই 2 দিন
এসে ওরা ছবি আঁকত, ইচ্ছে মতো ছবি আঁকা। এবং এইটা ধীরে ধীরে ঢাকা ছড়ালো, ধীরে ধীরে বাংলাদেশ ছড়ালো। রুকনুজ্জামান খান দাদাভাই, তিনি যে ছোটদের যে আসরের পরিচালক নয়, তিনি যে সংগঠন করেছিলেন, এই যে মানুষকে সম্মান দিতে হয়, একটা শিশুকেও ভালোবাসতে হয়, তার কাজকেও ভালোবাসতে হয়, তাকেও যে শ্রদ্ধা করতে হয়, তার সঙ্গে কাজ করতে গিয়ে শিখছে। এই যে কচিকাঁচার মেলা ছবি আঁকার মধ্যে দিয়ে নিজে ছবি আঁকছে, কিন্তু আবার আমাদের শিশুরা ছবি আঁকুক সেটাও চেয়েছে। এই জন্য যে এই শিশুরা যখন বড় হবে, এরা শিল্পী হওয়ার জন্য নয়, কিন্তু এদের যে রুচিশীলতা বাড়ছে, সুন্দর কি অসুন্দর কি ছোটোবেলা থেকে তার সে শিখতে শুরু করছে। কারণ একটি ছবি আঁকতে যে এই শিশুটি এই 12 ইঞ্চি বা 15 ইঞ্চি কাগজে সে যখন রং লাগায়, সে যখন ড্রয়িং করে, সে যখন গাছপালা আঁকে, তখন সে ভাবে কীভাবে ছবিটি সুন্দর হবে। এই যে শৃঙ্খলাবোধ শেখে যে এত গাছ দিব না, জঙ্গলে সব গাছ দেওয়ার দরকার নেই, সব মানুষগুলো দেওয়ার দরকার নেই, গ্রামের এতগুলো ঘর দেওয়ার দরকার নেই, আকাশটার জন্য আমি এখানে রাখবো, কয়েকটা পাখি দিব, কটা মানুষ দিব, কি দিব, নৌকা কোথায় আঁকবো। এই যে সে একটা আঁকতে গিয়ে তার মধ্যে যে একটা পরিকল্পনা বোধ চর্চা হচ্ছে, এটা আপনি বই পড়েও সে পরবর্তীকালে শেখাতে পারবেন না। কিন্তু আমাদের পাঠ্যসূচিতে আসতে হবে, জীবনযাপনে এই শিল্পচর্চা আসতে হবে। যে জন্য 30 বছর চেষ্টা করে আমি সেই পাঠ্যসূচি তৈরি করেছি। বাংলাদেশে কিন্তু যে এই যে শিশুদের জগৎ, এই শিশু সাহিত্য এখনও জানে না, অনেকেই ধারণাই নাই যে শিশুদের বইয়ের লেখক হচ্ছে দুজন, একজন যিনি ছবি আঁকেন আর একজন যিনি লেখেন, বর্ণনা দেন। কারণ শিশুদের বইয়ের পরিপূর্ণতা আসে এই দুজনের মাধ্যমে। আমার একটা জন্মদিন পালন করেছিল আমার সুবর্ণোদয়রা, সেখানে অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, যিনি নাট্যকার, নামকরা শিক্ষক, শিশুদের বইয়ের তিনি রূপকার, তিনি তার বক্তৃতায় বলেছিলেন যে আমার বাংলাদেশের শিশুরা নৌকা চেনে, নদী চেনে, ষড়ঋতু চেনে, দোয়েল পাখি চেনে, কাঁঠাল চেনে, শিল্পী হাশেম খানের আঁকা তাদের পাঠ্য বইয়ের ছবি দেখে। কথাটা শুনে আমার ভালো লেগেছে, কিন্তু এগুলো আঁকার সময় আমি ভেবেছি আমি যে এটা বলবেন সেজন্য আমি কিন্তু আঁকিনি। আমি এঁকেছি পাঠের অঙ্গ হিসেবে একটা শিশু যাতে ছবি দেখে পাঠে আগ্রহী হয়। কিন্তু আমার উপলব্ধি তখনও ছিল, আর এখনও আমি জমি না কিনে অন্তত হাশেম খান তো হতে পেরেছি। কম্প্রোমাইজ করলে পর হাশেম খানের পক্ষে এত বড় শিল্পী হওয়া সম্ভবপর হতো না। তার কাছে বহু রকমের লোভ এসেছে, ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধার কথা এসেছে, তিনি কোথাও নিজেকে বিকিয়ে দেননি। দাদাভাই প্রথম আমাকে বলল, তখন সেকেন্ড ইয়ারে পড়ি, যে আমাদের বিশেষ সংখ্যার জন্য তুমি এই গল্পের জন্য কিছু ছবি আঁকো, এই কবিতার জন্য ছবি আঁকো। কিছুই শিখি না, জানি না, কারণ এগুলো করতে হলে আমাকে 5 বছর পড়তে হবে। ফিগার ড্রয়িং তখনও শিখি নাই, কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করে করে সারা রাত, আমার মনে আছে এই দুইটি যেটি এখন আমি 2 মিনিটে করে ফেলি, সারা রাত জেগেছি শুধু ওই যে শিরোনাম লেখার জন্য। অনেকগুলো 400-500 কাগজ শেষ করেছি, অভ্যাস, খালি প্র্যাকটিস করেছি সারা রাত ধরে। তারপর তার থেকে বেছে নিয়ে দিলাম, দাদাভাই ছাপলেন এবং আমার নাম ছাপা হলো ইত্তেফাকের শেষ পৃষ্ঠায়। তো মহা আনন্দে আসে, কিন্তু এরপরেও যে আমার জন্য আরও একটা বিশাল আনন্দের খবর ছিল, সেটা তখন আমি ভাবিনি। যখন দাদাভাই একদিন বললেন যে এই তুমি আমাদের উপরে হিসাব বিভাগে যাও,
বলছে কী করবো ওখানে হিসাব বিভাগে গিয়ে, যে আমি লিখে দিচ্ছি একটা ভাউচার, তুমি গিয়া ক্যাশিয়ারকে দিলেই সে তোমাকে কিছু টাকা দিয়ে দেবে। আমি সে কিছু টাকা বলে, বা তুমি যে ইত্তেফাকে কাজ করেছো, কী কাজ? বলে যে এই যে ছবি আঁকলে, ছবি আঁকার আমি ভাবতে পারি নাই যে আমি এই সম্মান এটুকু পাবো। সেই সময়কার 12 টাকা আমি পেলাম। আমি প্রথম উপার্জন, সেই উপার্জন দিয়ে আমি মনে হলো যে আর তখন হেঁটে যাচ্ছি না, কিংবা আমি যেন উড়ে যাচ্ছি। সে একই সময় যেহেতু আমি লেখালেখি করতাম, কবি হাবিবুর রহমানও আমাকে খুব পছন্দ করতেন। হাবিব ভাই নিজেই, আমরা ভাই বলতাম, নিজেই আমাকে ডেকে পাঠালেন যে তুমি একদিন আমার সঙ্গে অফিসে দেখা করো। আর হাবিবুর রহমান সাহেব তখন USIS, ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিস, যাদের লাইব্রেরি ছিল, ছিল সেগুন বাগিচার একদম মনে অফিসটা ছিল, খুব সুন্দর অফিস, প্রেস ক্লাবের উল্টো দিকে। তিনি সেখানে বসতেন দোতলায়। তো আমি গেলাম, তো সেখানে তিনি কিন্তু বাংলায় বলতেছে, মিস্টার জনসন, তুমি আমার রুমে চলে আসো, তোমার জন্য একটা খবর আছে। তো এই সাহেবকে ডাকতেছে, ওর বাংলায় ডাকতেছে, আমার কাছে অবাক লাগলো। তো মিস্টার জনসন বলে এক ভদ্রলোক, যাই হোক কিছুক্ষণ পরে দেখি সুইং ডোর, তো সুইং ডোরটা খুলে, হ্যাঁ বলো কেন ডাকছো, বাংলায় বলতেছে, সুন্দর বাংলায়। হ্যাঁ বলো যে ও হাসেম, যার ওয়াটার কালার তুমি তার এক্সিবিশন থেকে কিনছো, এটা আগে বলেনি আমাকে। তুমি সে হাসেম? আরে তোমার 2টা ছবি আমি কিনেছি জানো। আমি জানতাম না, যে আমি জানি যে একজন এই যে মানে আমেরিকান ভদ্রলোক কিনছে, হ্যাঁ ওটাই খুশি, ওটা খুব সুন্দর কাজ। তো ওকে দিয়ে আমরা এই বাংলা, আমরা যে সিরিজটা এখন বের করছি, নতুন প্রথম শুরু করছি, তুমি দেখো ওই 2টা কাভার নিয়ে এসছে। আরে ঠিক আছে, ওর জল রং তো আমি কিনেছি, ওর ওয়াটার কালার এত সুন্দর, আর ওয়াটার কালার এটা করেছে, তুমি শুরু করে দাও। এত সহজ এটা হয়ে যাবে, তো আমার তো, আমি তো অবাক ব্যাপার। এরপর এই যে শুরু হলো, অর্থাৎ আমি কাজ করছি, আমাকে উৎসাহ দিচ্ছে, কাজ দিচ্ছে, এবং হাবিব ভাই এইভাবে নিতে নিতে আমার যখন প্রায় হলো, একদিন তিনি বলেন যে হাসেম, তোমার তো অনেকগুলো কাজ জমে গেছে, তুমি বিল নিয়ে নাও। একবারে আমার বিল হলো, অনেকগুলো বইয়ের কাভার হলো 2100 টাকা, 2100 টাকা। 2100 টাকা একটা চেক দিল আমাকে। আমি গিয়ে যখন আমার ওই ফুফাতো ভাই যে রশিদ ভাই, তিনি যিনি ন্যাশনাল ব্যাংকে চাকরি করেন, তাকে দিলাম। তিনি চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন, আরে তুই এত টাকা পাইলি কই? যাই হোক ধীরে ধীরে তাকে সব বললাম, তিনি সব শুনলেন। তারপর তিনি উঠে পড়ে লেগে গেলেন এই টাকার সদ্ব্যবহার কীভাবে করা যায়। আর আমি তখন চিন্তা করতেছি, কারণ আমার রং নাই, তুলি নেই, কাগজ নাই, খুব অভাবে। 1 বছর আমি এইভাবে পরীক্ষা দিয়েছি, 2য় বছরে আমার শেষ হয়ে যাচ্ছে, 3য় বছর আসতেছে, আমার কি হবে, হ্যাঁ দুশ্চিন্তায় আছি। তারপর একদিন এর মধ্যে আমার সেই রশিদ ভাই একদিন আসলেন, আমাকে নিয়ে গেলেন গুলশানের দিকে, বাড্ডা কিছু প্লট তখন ছিল। তো আমার রশিদ ভাই আমাকে বলল যে তুই একটা কিনে নে, আমরাও কেনার চেষ্টা করতেছি, হ্যাঁ বায়না করবো, এই করবো। সত্যি সত্যি একটি প্লট আমার জন্য ঠিক করলো, আমি দেখে আসলাম। 1800 টাকা দিয়ে ওই 5 কাঠা প্লটটি কেনা যায়, এবং সঙ্গে আবার একটি ঘরও আছে। আমি না কিচ্ছু বলিনি, খালি দেরি করতেছি। আমার মনে মনে যে ইচ্ছাটা, আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে আমি 1700 টাকা চেক কাটলাম। তখন আমার ভাইয়ের যে কলিগ, যিনি আমাকে চেক দিচ্ছিলেন, বলে যে 1700 টাকা তুমি এই টাকা দিয়ে কী করবে, কেন তুমি এত টাকা? আপনারা ভাবতে পারবেন না, 1700 টাকা তখন কিন্তু প্রায় লক্ষাধিক টাকার থেকে বেশি এখন বর্তমানে। সে তারা বারবার যে এই টাকা দিয়ে কী করবে তুমি? আমি তখন সব খুলে বললাম। আমার তখন ভিতরে মানে সেই মানে কি বলবো, যে আমি জানি আমার বন্ধুরা যারা ভালো ছবি আঁকে, আমি তাদের মতোই আঁকতে পারবো, কিন্তু আমি প্র্যাকটিস করতে পারছি না, আমার রং নাই, তুলি নাই, কাগজ নাই। তখন আমি তাকে খুলে বললাম এরকম আমি রং টং বলবো, এত টাকা ব্যবসা করবে? আমাকে সন্দেহ করতে শুরু করলো। 1800 টাকা তুলেছিলাম, 1700 টাকারই জিনিসপত্র সব কিনলাম। কিনে আমার বন্ধু সহ, সিরাজুল হক সহ
দুজনে দুটো রিক্সা করে আমার বাড়িতে এলাম। তারপরে ধরুন আমার আর রঙের চিন্তা করতে হয়নি, দীর্ঘকাল কাগজের চিন্তা করতে হয়নি। আজও আমি মনে করি আমার সে যে স্বভাব সবসময় ছিল। যখন আমি সুযোগ পেয়েছি রং কিনেছি, তুলি কিনেছি। আমাকে অনেকেই তখন ভৎসনা করলো, যারা শুনলো সবাই বললো যে একটা জমি কিনলো না, তুমি জমিটা কিনলে কত ভালো হতো। কিন্তু আমার উপলব্ধি তখনও ছিল, আর এখনও আমি জমি না কিনে অন্তত হাশেম খান তো হতে পেরেছি। আমাকে চিরকাল একজন শিল্পী হিসেবে ভৎসনা করা হয়েছে যে আমি পোস্টার আঁকি, আমি প্রচারের ছবি আঁকি। 6 দফা এটা প্রচার, সোনার বাংলা শ্মশান কেন এটা প্রচার? হ্যাঁ, প্রচার। হাশেম খান বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। প্রথমে জল রঙের শিল্পী হিসেবে আমরা তাকে জানি, তারপরে তেল চিত্র করেছেন, আমি জানি তিনি প্রিন্ট করেছেন, তিনি ভাস্কর্য করেছেন। একই জায়গায় আবদ্ধ না থেকে তার চিন্তার যে পরিধি চারদিকে ছড়িয়ে দিয়েছেন, এবং যখন যে দরকার সেই উপাদান উনি নির্দ্বিধায় ওটাকে ব্যবহার করেছেন। এই কুড়ি, এই যে ভাঙা থালার টুকরা, অথবা কি বলে স্টেনলেস স্টিল, তারপরে মুদ্রা, এই সব নিয়ে উনি কিন্তু কাজ করেছেন। উনি শুধু যে ছবি আঁকেন তা না, ছবিটি কেন আঁকেন এবং সেই ছবির যে শৈল্পিক যে গঠন এবং তার যে পঠন এবং তার চর্চা, যাতে অন্য সবার ভিতরে যদি এটাকে প্রচারিত হয় সেই জন্য কিন্তু বই লিখেছেন অনেকগুলো। তিনি অনেক বেশি কাজ করেছেন, এগুলো একটা সত্য কথা না। তিনি যেটা বলা উচিত সে হচ্ছে তিনি বিভিন্ন ধরনের কাজ করেছেন, এবং বিভিন্ন ধরনের কাজ করবার জন্য যা যা করা দরকার, যে বোধগুলো তৈরি করা দরকার, সেগুলো তিনি আবিষ্কার করেছেন। আমি আবিষ্কার শব্দটা ব্যবহার করি। তার মানে বলা যায় যে তিনি একটি সম্পূর্ণত শিল্পী। শিল্পের জন্যে তার নিজের জীবনের যেসব চাহিদা অথবা যে উপাদান উনি অথবা যে জিনিসটা ওনার দরকার, আমি এটা আমার ব্যবহার করার দরকার, তাহলে আমার শিল্পচর্চা আরও সুন্দর হবে এবং বেগবান হবে, সেই জিনিসগুলো উনি কিন্তু খুব সহজেই সেগুলোকে ব্যবহার করে তার ছবি সৃজনশীলতার পরিচয় দিয়েছে। আজকাল তিনি প্রধানত তেল রঙই করেন, কিন্তু আমাদের কাছে হাশেম খানের সেই জল রঙে আঁকা ছবিগুলো কিন্তু এখনও জল করে। তিনি বিমূর্ত এঁকেছেন, সরাসরি ফিগারেটিভ কাজ করেছেন, অনেক ক্ষেত্রে অনেক রকমের কাজ করেছেন। এগুলি বলতে গেলে একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি সহজ ভাষায় বলি, হাশেম খান বিভিন্ন সময় নিজেকে ভেঙেছেন, ভেঙে তিনি এগিয়েছেন এবং একটা পর্যায়ে পৌঁছেছেন। এখন তার হাতে তুলি, তিনি যা কিছু তাই করতে পারেন। চারুকলার মূল জিনিস হচ্ছে ড্রয়িং, আর হচ্ছে চিন্তার স্বাধীনতা। সৃষ্টিশীল শিল্প কোনোদিনও পরিকল্পনা করে আসে না। হ্যাঁ, পরিকল্পনা থাকতে হয়। আমার শিল্পী হওয়ার জন্য আমাকে যে অনুশীলন করতে হবে, আমাকে যে চেষ্টা করতে হবে। এবং আমাদের মধ্যে অনেকেরই একটা বিশ্বাস আছে, যারা প্রদর্শনী করে, যারা ছবি আঁকে, অর্থাৎ এই যে প্রদর্শনীর জন্য ছবি আঁকে, তারাই একমাত্র সৃষ্টিশীল শিল্পী। এটা আমি বিশ্বাসই করি না। সৃষ্টিশীলতা শিল্পের আরও অনেক ক্ষেত্রেই আসে। চারুকলায় আমি এই ড্রয়িং পেন্টিংয়ের ছাত্র ছিলাম, কিন্তু আমার জীবনই দেখেন না কেন, আমি এমন ধরনের সব অনুশীলন করতাম যে আমি বই পুস্তকের জন্য ছবি আঁকতাম, যেটাকে বলে ইলাস্ট্রেশন।
আমার শিক্ষকরা অনেকেই বলেছেন তুমি ইলাস্ট্রেশন করো, বাইরে তুমি এই যে বিজ্ঞাপনের ডিজাইন আঁকো, তুমি নষ্ট হয়ে যাবে। আমার অভিভাবককে পর্যন্ত তারা করেছে, আমি তাদের দোষ দেই না, কারণ তাদের ধারণা ছিল হয়তো তাই। কিন্তু আমি প্রথম থেকে বুঝেছিলাম যে শুধু আমার ছবি আঁকলে চলবে না, আমি যেই সমাজে বাস করি, যেই পরিবারে বাস করি, যে মানুষদের সঙ্গে আমি আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, তারা যদি আমাকে না বোঝে, তারা যদি আমাকে না চেনে, তাহলে আমার এই ছবি আঁকার শেখাটা কাজের কোথায় লাগবে? যে জন্য এই জয়নুল আবেদিন, কামরুল হাসান এদেরকে দেখেছি আমাদেরকে পাশ করিয়ে তারপর আমাদের জন্য চাকরি খুঁজছেন। সমস্ত প্রেসগুলোকে বলছেন তোমরা শিল্পীদের কাজে লাগাও, সরকারি যেসব প্রচারগুলো করতে হয় আমাদের শিল্পীদের কাজে লাগান, তাদের জন্য পথ তৈরি করুন। আবার অনেক দিন পরে যখন শিক্ষক হলাম, আমি আমার ছাত্রদের বলেছি যত রকম ছবি আছে, যত রকম শিল্পকর্ম আছে, জনগণের যত রকম কাজ আছে, তাদের দাবি মেটাও। এদেশের যে খ্যাতিমান আর্ট ক্রিটিক যারা যখন আমার ছবির কথা বলতে যান, তারা এই দিকটাকেই আগে নিয়ে আসেন এবং এই দিকটাই কিন্তু আমাকে চিরকাল একজন শিল্পী হিসেবে ভৎসনা করা হয়েছে যে আমি পোস্টার আঁকি, আমি প্রচারের ছবি আঁকি। 6 দফা এটা প্রচার, সোনার বাংলা শ্মশান কেন এটা প্রচার? হ্যাঁ প্রচার। একটা প্রচার যদি শিল্পের যেতে পারে, ক্ষতি কী? আমার সেই যে 18 বছর বয়স থেকে তিনি আমাকে দেখে আসছেন অপত্য স্নেহে, আমার এবং আমার জেনারেশনকে তিনি কিন্তু বড় করেছেন। তার সঙ্গে তিনি বড় হয়েছেন, তার সঙ্গে আমরা বড় হয়েছি সব অর্থেই। একটা শিল্পী যদি খুব বেশি সমাজ সচেতন হয়, রাজনৈতিক সচেতনতা বেশি আসে, তাহলে সেদিকে যদি বেশি ঝোঁকে, তাহলে তার নিজের শিল্প চর্চা ব্যাহত হয়, এটা কিন্তু আমরা বলতে পারি। কিন্তু হাসিম ভাইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং তার শক্তি যে এই দুটোকে উনি কিন্তু মেলবন্ধন করেছেন। তিনি ওই বাচ্চাদের জন্য কাজ করেছেন, বড়দের জন্য কাজ করেছেন, কিন্তু মূল কাজটা হচ্ছে তিনি মানুষের জন্যে, সে মানুষটি বাচ্চা হোক বা বড়ই হোক, কাজ করবার চেষ্টা করেছেন, মানুষকে বুঝবার চেষ্টা করেছেন। এই মানুষকে বোঝার চেষ্টাটাই তার মধ্যে সবসময় কাজ করেছে। জীবনযাপনের শেষ পর্যায়ে এসে এখন মাঝে মাঝে ভাবি যে ফেলে আসা জীবনে যে কাজগুলো করেছি সেগুলো কতখানি মানুষের কাছে কিংবা দেশের কাছে অর্থবহ হবে, গৃহীত হবে। আবার ভাবি যে আমার কাজ হচ্ছে করে যাওয়া, সেটা কেউ পছন্দ করলো, গ্রহণ করলো, তা নিয়ে আমার এত চিন্তা করারও কিছু নেই। এটাই সত্যি, আসলে আমি সেগুলো নিয়ে খুব একটা ভাবি না। যাক ভেসে যাক, যাক ভেসে যাক, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক।